ওয়েলকাম টু লেটস রিড। আজ আমরা সমাজ বিচিত্রার ষষ্ঠ শ্রেণীর পাঠ ৮ ভারতীয় সভ্যতার সূচনার বিষয়ে আলোচনা করব। যারা আমাকে ফেসবুকে দেখছো তারা ফেসবুকের চ্যানেলটিকে ফলো করে দিও, আর ইউটিউবে যারা দেখছো তারা চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো পাঠটার নাম হচ্ছে ভারতীয় সভ্যতার সূচনা। আমি এখানে সবুজ কালি দিয়ে হাইলাইট করে দিয়েছি, সেগুলো দেখে নিও। সেন্টেন্সগুলো, বাক্যগুলি তাহলে ইম্পর্টেন্ট বাক্য, তোমরা নিজের বইয়ের মধ্যে সেগুলো দাগ দিয়ে দিও। যেমন এখানে দেওয়া আছে, এখানে দেওয়া ছিল প্রাচীন সভ্যতার বৈশিষ্ট্যগুলো। এখানে ক নম্বর দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো প্রাচীন সভ্যতার বৈশিষ্ট্যগুলো। এখানে হচ্ছে 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে। নদীভিত্তিক সভ্যতাগুলো কী কী, যেমন সিন্ধু নদীর তীরে কী কী সভ্যতা গড়ে উঠেছে। সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা, নীল নদীর তীরে মিশরের সভ্যতা, টাইগ্রিস অফ ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা, হোয়াংহো ইয়াংসি নদীর তীরে চীনা সভ্যতা গড়ে উঠেছিল। এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে দেখো নদীর পাড়ে সভ্যতা গড়ে ওঠার কারণগুলো কি কি। এখানে দেওয়া আছে হাইলাইট করা, ক খ গ কারণ দেওয়া আছে, তো এগুলো তোমরা দেবে। প্রাচীন ভারতের নদীভিত্তিক সভ্যতাগুলো, ওই যে 5টা সভ্যতা, 4টা সভ্যতা দেওয়া আছে। মেসোপটেমিয়া সভ্যতা, হরপ্পা সভ্যতা, মিশরীয় সভ্যতা, চীনা সভ্যতা কখন হয়েছিল এবং কোন কোন দেশ আছে সেই সভ্যতাগুলোতে। তারপর কোয়েশ্চেনগুলো আমি ডিসকাস করব। তো হরপ্পা সভ্যতার গড়ে উঠেছিল কত বছর পূর্বে, সেগুলো। হরপ্পা সভ্যতার নাম কি, অন্যান্য নাম। তারপরে দেখো এখানে হাইলাইট করা দাগগুলো দেখে নিও। তোমরা সেভাবে দাগ দিয়ে দিও, মার্ক করে নিও। যেমন হরপ্পাবাসী জীবিকা কি ছিল, কৃষি, পশুপালন এবং হস্তশিল্প। তারা কৃষি কি কি কৃষি করতো, খেতি করতো, গম, বার্লি, সরিষা, শাকসবজি, ফলমূল ও কার্পাস। তারপরে পশুপালন কি কি পশুপালন করতো, যেমন উট, হাতি, উট, মহিষ, গরু, ভেড়া, ষাঁড়, এগুলো করতো। আর হস্তশিল্প মানে কি কি দ্বারা হাতে বানাতো, যেমন পোড়ামাটির দ্বারা নির্মিত সামগ্রী, সোনার অলংকার, তামার বাসন, ব্রোঞ্জের সামগ্রী, বয়ন সামগ্রী, ইট, কাঠের বস্তু, নৌকা, এগুলো বানাতো। এটা হচ্ছে হস্তশিল্প, মানে হাতের দ্বারা নির্মিত শিল্প, হস্তশিল্প। প্রশ্নগুলো যেমন মেসোপটেমিয়ার সিলমোহর হরপ্পাতে পাওয়া গিয়েছে। তো এটা হচ্ছে বাণিজ্য, কার সাথে বাণিজ্য করতো হরপ্পা সভ্যতা। তা লোথাল বর্তমানে গুজরাট রাজ্যে অবস্থিত, এভাবে প্রশ্ন আসতে পারে কোন রাজ্যে আছে। তারপরে দেখো হরপ্পা সিলমোহর ইউনিকর্ন কি। হরপ্পা সিলমোহরে এক ধরনের এক শিংযুক্ত জন্তুরও প্রতিছবি দেখা যায়, যাকে ইউনিকর্ন বলা হয়। ইউনিকর্ন কি। তারপরে দেখো মোহরগুলিতে কি কি ছাপ ছিল, মানে কি কি জন্তুর ছাপ ছিল, যেমন ষাঁড়, ভেড়া, বাঘ ও হাতির চিত্র খোদিত ছিল। তারপরে হচ্ছে লিপিগুলো কিভাবে লেখা হতো, ডান দিক থেকে বাঁ দিকে, যেমন উর্দু সংখ্যা লেখা আমরা বাঁ দিক থেকে ডান দিকে লিখি, তারা ডান দিক থেকে বাঁ দিকে লিখতো। লিপিগুলো কিসের ছিল, মোহর, তামার ফলক, ব্রোঞ্জের ফলক, পাথরের টুকরো, পোড়ামাটি পাত্রে ইত্যাদি পাওয়া যায়। এগুলো আমাদের অনুশীলনী প্রশ্ন আছে, দাগ দিয়ে দিও। তারপর দেখো ইউনিকর্ন কি, অল্প আগে যেটা পড়েছি। তারপরে হচ্ছে হরপ্পা সভ্যতার পতনগুলো দেওয়া আছে, এখানে 5টা পতনের কারণ লেখা আছে। এগুলো এখন আমরা পাঠের ভিতরের প্রশ্নোত্তরগুলো, অনুশীলনের প্রশ্নোত্তরগুলো পড়ব। দেখো অনুশীলনের প্রশ্নোত্তরগুলো দেওয়া আছে। যেমন সভ্যতা বলতে কি বোঝায়। সভ্যতা বলতে বোঝায় মানুষের জীবনধারার এমন একটি উন্নত রূপ যেখানে কৃষি, শিল্প, বাণিজ্য, ধর্ম, সাহিত্য, সমাজ ব্যবস্থায় অগ্রগতি ঘটে এবং মানুষ সংগঠিতভাবে বসবাস শুরু করে। স্ক্রিনশট মেরে নিতে পারবে সভ্যতা বলতে কি বুঝো। তারপরে সভ্যতার বৈশিষ্ট্যগুলো, এখানে বইয়ের মধ্যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আমি বলেছিলাম প্রথমেই দেওয়া ছিল সভ্যতার বৈশিষ্ট্যগুলো, পেজ নাম্বার
পেজ নাম্বার 63 64 আছে, একেবারে নিচের দিকে 63 আরম্ভ হয়েছে 64। তোমরা যদি এভাবে লিখতে পারো অসুবিধা নেই, এভাবে লিখতে পারো। কাঁচামাল যেমন শিলা, ধাতু, কাঠ প্রভৃতি সহজলভ্য ছিল। বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ছিল, এগুলো সভ্যতার বৈশিষ্ট্যগুলো। ওই সভ্যতার নির্ভরযোগ্য প্রমাণ ও তথ্য পাওয়া যায়। তারপর হচ্ছে শিলালিপি, ফলক, সাহিত্য দ্বারা জনজীবনের প্রতিফলন ঘটে। গ্রামের মাধ্যমে নগরে খাদ্য সরবরাহ সম্ভব হতো। এগুলো হচ্ছে বৈশিষ্ট্যগুলো, তোমরা বই থেকে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। নীল নদীর পাড়ে কোন সভ্যতা গড়ে উঠেছিল? মিশরের সভ্যতা নীল নদীর তীরে গড়ে উঠেছিল। তো এইভাবে আমি বলেছিলাম যে সিন্ধু নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতা। নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা। এইভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে, ভালো করে দেখে নিও। পেজ নাম্বার 64 দেওয়া আছে, হাইলাইট করা আছে, দেখে নিও। যে কোনো দুটি প্রাচীন সভ্যতার নাম লেখো। এখানে সভ্যতাগুলো আমরা পেয়েছিলাম 4টা সভ্যতা: মেসোপটেমিয়া সভ্যতা, হরপ্পা সভ্যতা, মিশরীয় সভ্যতা, চীনা সভ্যতা। তোমরা যে কোনো লিখতে পারো, হরপ্পা সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা লেখা আছে। এই ছিল অনুশীলনী 1-এর প্রশ্ন 4টা। এখন অনুশীলনী 2, সিন্ধু সভ্যতাকে অন্য কি কি নামে জানা যায়? সেটা হচ্ছে 65-এর একেবারে নিচের দিকে হাইলাইট করা আছে। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা, সিন্ধু উপত্যকা সভ্যতা এবং সিন্ধু সরস্বতী সভ্যতা বলেও জানা যায়। হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য যে কোনো দুটি স্থানের নাম, একটা হচ্ছে মহেঞ্জোদারো, ধোলাবিরা। তারপর হচ্ছে হরপ্পা সভ্যতার নগরে গঠন কেমন ছিল? হরপ্পার নগর দুভাগে বিভক্ত ছিল, একটা উচ্চ ও নিম্ন শহর। দুর্গে ছিল শাসক শ্রেণীর বসবাস এবং সার্বজনীন গৃহ, এবং সাধারণ মানুষের জন্য বসবাস ছিল নিম্ন শহরে। এটা ছিল হরপ্পা সভ্যতার নগরের গঠন। তোমরা বই থেকে লিখতে পারো। সংক্ষিপ্ত টিকা: সরস্বতী নদী। সরস্বতী ছিল একটি প্রাচীন নদী যা বর্ষাকালে জলপ্রবাহিত হতো। ঋগ্বেদে একে দেবীয় পর্বত থেকে সাগরে যাওয়ার নদী বলে উল্লেখ আছে। পরবর্তীতে নদীটি শুকিয়ে যায়, এখন এটা নেই। বাড়িঘর, এটা হরপ্পা সভ্যতার। হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলো কেমন ছিল? যেমন প্রশ্নতে ছিল, হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলো কেমন ছিল? বাড়িগুলো দোতলা ছিল, ইট দিয়ে তৈরি। সঙ্গে ছিল শৌচাগার, রান্নাঘর ও উঠোন। সিঁড়ি ব্যবস্থা ছিল, যা নগর পরিকল্পনার উন্নয়নতা পাওয়া যায়। রাস্তাঘাটগুলো ছিল প্রশস্ত ও পরস্পরের সমান্তরাল এবং সুপরিকল্পিত। বাঁকগুলো ছিল ধনুকাকৃতি। গলিগুলো প্রধান সড়কের সঙ্গে যুক্ত ছিল। বাঁকগুলো মানে রাস্তার টার্নিং। জল নিষ্কাশন ব্যবস্থা: প্রত্যেক বাড়ি থেকে ব্যবহৃত জল নালায় যেত, যা ঢাকনা দিয়ে ঢাকা থাকতো। এটি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি তাদের গুরুত্বের প্রমাণ। হরপ্পা সভ্যতার সময়ে বাসিন্দারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, ব্যাখ্যা করো। তো হরপ্পাবাসীরা প্রতিটি বাড়িতে শৌচাগার নির্মাণ করত এবং ব্যবহৃত জলের নিষ্কাশনের জন্য ইটের নালা তৈরি করেছিল, যা ঢাকনা দিয়ে আবৃত থাকতো। এ থেকে বোঝা যায় তারা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন ছিল। তার মানে যাদের বাড়িতে শৌচাগার থাকবে আর পাকা নালা থাকবে, তাও ঢাকনা দেওয়া, তারা নিশ্চয় পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি সচেতন। অনুশীলনী 3, হরপ্পা সভ্যতার সময়কার মানুষেরা কি কি বৃত্তির সঙ্গে জড়িত ছিল? তারা কৃষি, পশুপালন এবং হস্তশিল্পের সঙ্গে জড়িত ছিল। হরপ্পা সভ্যতার মানুষেরা কোন কোন অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল? তারা মেসোপটেমিয়া, পারস্য এবং সম্ভবত রোমান সভ্যতার সঙ্গে বাণিজ্য করত। বহির্বিশ্বের সঙ্গে হরপ্পাবাসীর বাণিজ্যিক সম্পর্কের কি কি প্রমাণ পাওয়া যায়? যেমন হরপ্পার সিলমোহর এবং মাটির পাত্রে মেসোপটেমিয়ার সামগ্রী হরপ্পায় পাওয়া গেছে, যা বাণিজ্যের প্রমাণ। হরপ্পার সভ্যতার মানুষেরা কি কি শস্যের চাষ করত? এটা পেজ নাম্বার দেওয়া আছে, বইয়ের মধ্যে দেখতে পারবে, 67 পেজে দেওয়া আছে। তারা কৃষি করত, কি কি চাষ করত? তারা গম, বার্লি মানে জব, সরিষা, শাকসবজি, ফলমূল এবং কার্পাসের চাষ করত, তুলার চাষ করত। হরপ্পা সভ্যতার সময় কি কি ধরনের হস্তশিল্পের প্রচলন ছিল? হস্তশিল্প মানে হাতে নির্মিত শিল্প। যেমন হরপ্পা সভ্যতার সময় পোড়ামাটির সামগ্রী, সোনার অলংকার, ব্রোঞ্জের জিনিস, বয়ন ও কাঠের সামগ্রীর প্রচলন ছিল। এখানে দেওয়া আছে, দেখে নিও 67 পেজে। কিসের উপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়া এবং রোমান সভ্যতার সম্পর্ক ছিল বলে বলা যেতে পারে? সিলমোহর এবং অন্যান্য সামগ্রীর আবিষ্কারের ভিত্তিতে। যে সিলমোহর পাওয়া গিয়েছে সেগুলোর উপর ভিত্তি করে। সংক্ষিপ্ত টিকা: জীবিকা কী ছিল তাদের? হরপ্পাবাসীরা কৃষি, পশুপালন এবং হস্তশিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। গম
বার্লি, সরিষা, শাকসবজি, ফলমূল এবং কার্পাস ইত্যাদি চাষ করার প্রমাণ পাওয়া যায়। খনন কার্যের ফলে উদ্ধার হওয়া জন্তুর হাড়, হস্তশিল্পজাত সামগ্রীর অবশিষ্ট ইত্যাদি সেই সময়ের আদিবাসীরা জীবিকার জন্য পশুপালনের সঙ্গে হস্তশিল্পেও যে গুরুত্ব দিয়েছিলেন তার প্রমাণ পাওয়া যায়। বাণিজ্য, তারা কী ব্যবসা বাণিজ্য করতো? হরপ্পা সভ্যতার মানুষেরা নিজের অঞ্চল ছাড়াও সমসাময়িক অন্যান্য সভ্যতার লোকদের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিলেন। তারা স্থলপথ ও জলপথেও মেসোপটেমিয়া এবং পারস্যের সঙ্গে বাণিজ্য করত। লোথাল ছিল গুরুত্বপূর্ণ বন্দর নগরী। বন্দর বলতে মানে ব্যবসা বাণিজ্যের জন্য আগে বেশিরভাগ নৌকা, জাহাজ সেগুলো ইউজ করা হতো, ব্যবহার করা হতো। বন্দর বলতে মানে তোমার সমুদ্র ঘাঁটি বা জাহাজ, সমুদ্র ঘাঁটি বা নৌকার নদীর ঘাট আর কি বন্দর নগরী। সমুদ্র ঘাঁটি বেশি বোঝাবে। ইউনিকর্ন কি? ইউনিকর্ন হলো একশিংযুক্ত জন্তুর প্রতিছবি যার চিত্র হরপ্পার সিলমোহরে পাওয়া গেছে। ইউনিকর্ন কি? সিলমোহরগুলোতে কি কি জন্তুর প্রতিছবি পাওয়া গিয়েছে? সিলমোহরে ষাঁড়, ভেড়া, বাঘ, হাতি ও ইউনিকর্নের চিত্র খোদিত ছিল, পাওয়া গিয়েছে। হরপ্পার সময়কার লিপি কোথায় কোথায় পাওয়া গিয়েছে? হরপ্পা সভ্যতার সময়কার লিপিগুলো মোহর মানে টাকা, কয়েন যেগুলো, তামার ফলক, ব্রোঞ্জের ফলক, পাথর ও পোড়ামাটির পাত্রে পাওয়া গিয়েছে। সংক্ষিপ্ত টিকা ধর্মীয় বিশ্বাসের প্রতি। হরপ্পাবাসীর ধর্মীয় বিশ্বাসের বিষয়ে সঠিক জানা যায় না। সিলমোহরে খোদিত পশু দ্বারা বেষ্টিত এক পুরুষের বসে থাকা অবস্থার প্রতিচ্ছবিকে পশুপতি শিব বলেও অভিহিত করতে দেখা যায়। হরপ্পার সিলমোহরে এক ধরনের একশিংযুক্ত জন্তুর প্রতিচ্ছবি দেখা যায় যাকে ইউনিকর্ন বলা হয়। এই জন্তুটিকেও সেখানে বসবাসকারী মানুষের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়। ভাষা ও লিপি। তাদের লিপিগুলো কী ছিল? তাদের লিপির বর্ণগুলো চিত্রলিপি ছিল। বাক্যগুলো ডান থেকে বাঁ দিকে লেখা হতো। লিপিগুলি মোহর, তামার ফলক, ব্রোঞ্জের ফলক, পাথর ও পোড়ামাটির পাত্রে পাওয়া গেছে। অনুশীলনী 5। হরপ্পা সভ্যতার বেশিরভাগ বাড়ি কেমন ছিল? দোতলা ছিল, ইট দিয়ে নির্মিত, যার সঙ্গে শৌচাগার, রান্নাঘর ও উঠোন ছিল। হরপ্পা সভ্যতার লিপির বর্ণগুলো কেমন ছিল? লিপির বর্ণগুলো চিত্রলিপি ছিল যা ডান থেকে বাঁ দিকে লেখা হতো। হরপ্পা সভ্যতার মোহরগুলো কিসের চিত্র খোদিত ছিল? হরপ্পা সভ্যতার মোহরগুলোতে বিভিন্ন জন্তুর যেমন ষাঁড়, ভেড়া, হাতি, ইউনিকর্ন প্রভৃতির চিত্র খোদিত ছিল। 1921 সালে কার নেতৃত্বে মহেঞ্জোদারোতে খনন কার্য চলেছিল? রাখাল দাস ব্যানার্জির নেতৃত্বে। এখন অতিরিক্ত প্রশ্ন উত্তর। হরপ্পা সভ্যতার পতনের কারণ কি? পতনের কারণগুলো এখানে দেওয়া আছে বইয়ের 70 পৃষ্ঠাতে দেখে নিও। 70 পেজে দেওয়া আছে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলো, তোমরা বই থেকে লিখতে পারো। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলো আমি শর্ট করে দিয়েছি। ভূমিকম্প বা বন্যা, নদীর গতিপথ পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, বহিরাগত আক্রমণ। মেঘালয়ীয় যুগ কি? প্রায় 4200 বছর আগে শুরু হওয়া এক জলবায়ুগত পরিবর্তনের যুগ, যাতে খরা এবং অন্যান্য দুর্যোগ বহু সভ্যতার পতন ঘটিয়েছিল। হরপ্পার গুরুত্বপূর্ণ শহরের নামগুলো হলো মহেঞ্জোদারো, একটা হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, লোথাল, কালিবাঙ্গান, বানাওয়ালে। এই ছিল আজকের ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলটিকে দেখেছো, যদি ফেসবুকে দেখে থাকো, ফেসবুকে চ্যানেলটিকে লাইক করে দিও, তারপর ফলো করে দিও চ্যানেলটিকে। আর পরবর্তী ভিডিওগুলোর জন্য তোমরা আমাকে বলতে পারো যে তোমাদের কি ভিডিও লাগে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো কমেন্ট করে বলে দিও। আর চ্যানেলটিকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লেটস রিড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।